আছেন? আমি শুরু করব? আমি তো অন্যদের দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ। আচ্ছা, আমি প্রথমেই আপনাদের শুরু করতে চাই এই বক্তব্য বলে, এই কথাটি বলে যে এটাকে পেপারলেস বাজেট বলা হচ্ছে, কিন্তু এটা পেপারলেস বাজেট নয়, এটা দিশাহীন এবং বিভ্রান্ত বাজেট। এবং এর মূলে কোথায় কি আছে? এই বাজেটের মূলে আছে যাতে সরকারের পুঁজি বেচে দিয়ে এগিয়ে যাওয়া যায়। তাতে আমি ডিটেলে আসছি। এতে কি হচ্ছে? ধনী আরো ধনী হচ্ছে। আপনারা জানেন কোভিড এর মধ্যেই কয়েকটি কোম্পানি, অনেকগুলি কোম্পানি যাদের নাম আপনারা জানেন, আমি বলতে চাই না, তাদের ওয়েলথ ডাবল ট্রিপল হয়ে গেছে। মধ্যবিত্ত উপেক্ষিত, নেগলেক্টেড, মিডল ক্লাস ইজ নেগলেক্টেড। গরিব আরো দারিদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। না, আমি কেন বিভ্রান্ত বলছি? তার তথ্যটা হচ্ছে ডিমান্ড স্টিমুলেশন ইজ মিসিং। সাধারণ মানুষের হাতে খরচের টাকা তুলে দেওয়ার পদ্ধতি যা সারা পৃথিবীর দেশ করছে। এমনকি ইউকেতে আপনি যদি কাজে না যান, যেতে না পারেন কোভিড এর দরুন, 80% মাইনে আপনি পাবেন। তার নাম ফার্লো প্রজেক্ট। আমি বলছি না আমাদের ফার্লো করতে হবে, সাধারণ মানুষের হাতে টাকা তুলে দিতে হবে, সেই টাকা তুলে দিয়ে তারা খরচ করবে, তার থেকে ডিমান্ড স্টিমুলেশন হবে। পৃথিবীর সারা দেশ করছে, একমাত্র ভারতবর্ষ এই বিভ্রান্তির মধ্যে ব্যতিক্রম। এটি অদ্ভুত। এটা কেইনজিয়ান থিওরিতে বলা হয় ডিমান্ড স্টিমুলেশন। ইনফ্যাক্ট যা আমরা দেখতে পাচ্ছি, চেষ্টা হচ্ছে সাপ্লাই স্টিমুলেশন। সাপ্লাই স্টিমুলেশন হয় না। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প হয়তো করেছিল, কিন্তু এখানে এই ভয়ঙ্কর কোভিড এর মাঝখানে ডিমান্ড স্টিমুলেশন ফার্স্ট। আমি কি খুঁজছিলাম? আমি খুঁজছিলাম সাধারণ মানুষের হাতে টাকা দিয়ে ডিমান্ড স্টিমুলেশন করার পরে তারা যখন বাজারে জিনিস কিনতে যায় তখন সাপ্লাই স্টিমুলেশন হয়। স্ট্যান্ডার্ড কেনজিয়ান মডেল। তাই জন্য আমি বলছি বিভ্রান্ত। দে ডোন্ট নো ম্যাক্রো ইকোনমিক্স এবং দিশাহারা। করতে কি চান? শুধু সরকারের যা পুঁজি আছে সেগুলোকে কোনো রকমে বিক্রি করে দেয়া। এটাই হচ্ছে মূলে রয়েছে। এবং এর উদাহরণ আপনাদের রেল, সেখানে অলরেডি শুরু হয়েছে। এয়ারপোর্ট আপনারা জানেন, ছটি তো বিক্রি হয়ে গেছে, ছোট এয়ারপোর্ট। বড় বিক্রি হয়ে যাচ্ছে, এয়ার ইন্ডিয়া বিক্রি হয়ে যাবে। আর এই বাজেটে 7টি বন্দর, পোর্টস বলা হয়েছে, 7টি পোর্টস নাকি তারা পিপিপিতে যাবে, আসলে বেচে দেওয়ার একটা ধান্দা। পিএসইউ ব্যাংক, 2টি পিএসইউ ব্যাংক বিক্রি করে দেওয়া হচ্ছে, বাজেটে বলা হয়েছে। কে তারা? কোন ব্যাংক তারা? তারপরে ইন্স্যুরেন্স, এই প্রথম 49% থেকে 74% ইন্স্যুরেন্স নিয়ে যাওয়া হলো, এবং এলআইসির আইপিও কে বিক্রি করে দেওয়া হবে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ইজ অন দ্য ব্লক ভেরি সুন। তারপরে আছে পিএসইউ সংস্থা, 23টি পিএসইউ সংস্থা বিক্রির হয়েছে বলে চেষ্টা হচ্ছে, এবং বাজেটে বলা হলো যেগুলো হয়নি সেগুলো আরো জোর দিয়ে করা হবে। তার মানে দাঁড়াচ্ছে কি? একদিকে নো ডিমান্ড স্টিমুলেশন, অন্যদিকে কিছু ক্রেডিট জোগাড় করে দেয়া। যখন এই ভয়ঙ্কর অবস্থায় মানুষ, আপনারা শুনে অবাক হবে, ব্যাংকের থেকে যে টাকা তারা পাচ্ছে তারা রিজার্ভ ব্যাংকে গিয়ে রেখে দিচ্ছে, অনলি অ্যাট 3.5% ইন্টারেস্ট। 6 লক্ষ কোটি টাকা, আর 6 মাস আগে 6 লক্ষ কোটি টাকা রিজার্ভ ব্যাংকে রিভার্স রেপোতে তারা রেখে দিয়েছে।
ধার দিচ্ছে না, সে তো একদম বিভ্রান্ত। সারা পৃথিবীর যে দেশ করছে তার একদম উল্টো। আমি খুঁজছিলাম এই বাজেটে হয়তো সেইটাকে কারেক্ট করা হবে। আমি মাননীয় ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টারকে নিজে চিঠি লিখেছি, তাকে 2 প্যারাগ্রাফে তাতে লিখেছি যে প্লিজ অ্যাডপ্ট ডিমান্ড স্টিমুলেশন, কেনজিয়ান টেস্টিফাইড মডেল অল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর ডুইং। কিন্তু কোনো তার দিশা পেলাম না, শুধু দিশাহারা, বিভ্রান্ত। এটি বাজেট। এরপরে আমি ডিটেলসে আসছি। কোভিডে আমি যাচ্ছি। কোভিড সম্বন্ধে বলা হচ্ছে উনি নাকি হেলথে নাকি 64,000 কোটি টাকা দেবেন, শুনতে খুব ভালো লাগলো। তারপরেই ছোট্ট করে আস্তে করে বললেন 6 বছরে 64,000 কোটি টাকা। তারপরে অশ্বত্থামা হত ইতি গজ একটা লাগিয়ে দেওয়া হলো যে 6 বছর। তার মানে এবছরে কত হবে? এবারে আমি আপনাদের বাস্তবে আসতে চাই। পশ্চিমবঙ্গ কোভিডের করোনা ভাইরাসের লড়াইয়ে 4,000 কোটি টাকা খরচ করেছে পশ্চিমবঙ্গের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। 4,000 কোটি। পেয়েছি কত আমরা? 279 কোটি, 279 crores, that's it. স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড বলে একটা ফান্ড আছে, কেন্দ্রীয় সরকার যেটা দেয়। আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে আগের বছরে 1,100 কোটি ছিল এই স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড। কোভিড এর মধ্যে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ডে 1 পয়সা বাড়ানো হয়, নট আ সিঙ্গল রুপি ওয়াজ ইনক্রিজড। আমাদের চাই কত? কোভিড এর মোকাবিলায় আমাদের এই বাজেটে কি চাওয়া উচিত ছিল? যা আমরা চেয়েছি, কি ওদের দেওয়া উচিত ছিল? 11,387 কোটি, 11,387 crores হচ্ছে we need in the state right now to fight COVID. কিন্তু বাজেটে রাজ্যকে একটা টাকা দেওয়ার কোনো কথা হলো। ভ্যাকসিন কেনা হবে 35,000 কোটি বা যাই হোক, তার ফাইন প্রিন্টে গেলে বুঝতে পারবো। কিন্তু রাজ্যকে কোভিডের লড়াইয়ে যেখানে পশ্চিমবঙ্গ 4,000 কোটি খরচ করেছে, কেন্দ্রীয় সরকার দিয়েছে 279 কোটি, 279 crores only, সেখানে কি রাজ্যকে অ্যালোকেট করা উচিত ছিল না? আমি মাননীয় মিসেস সীতারামনকে কোট করতে চাই। উনি জিএসটি কাউন্সিলের মিটিং এ বলেছেন, yes, it is states which are fighting the battle against the COVID virus. ওর কোট করে বলছে, it is the states which are fighting the COVID virus on the ground. কিন্তু যখন বাজেটের কথা হলো, রাজ্যকে কি দেবেন পরিষ্কার হলো না, ব্যক্ত করলেন না, সেটা চলে গেল। সেহেতু কোভিড এর ক্ষেত্রে আমি বলবো 4,000 কোটি আমরা খরচ করেছি, তোমরা দিয়েছো কত? 279 crores. Where is the rest? স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড আগের বছরে যা ছিল কোভিড এর মধ্যে তাই, নো ইনক্রিজ। এইটা হচ্ছে বাস্তব, দিস ইজ দ্য রিয়ালিটি। আর বড় বড় লেকচার, এই জন্য বলছি আমি বিভ্রান্ত, দিশাহারা। 64,000 crores হেলথে, তারপরে অশ্বত্থামা হত ইতি গজ 6 বছর। এখন খোঁজো কোন বছরে কত হবে, রাজ্যকে কত দেবে, নো ক্ল্যারিটি, এগেইনস্ট দ্য বেসিস অফ ফেডারালিজম। এরপরে আসছি আমি আমফান। আপনারা জানেন পশ্চিমবঙ্গে আমফান হয়েছে। আমাদের রাজ্যের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে 35,000 কোটি টাকার পুরো লিস্টিং কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়েছিল। একদম ধরে ধরে কিসে কিসে কোথায় ক্ষতি হয়েছে, কিসে ক্ষতি হয়েছে আমাদের খরচ করতে হবে। কত পেয়েছি আমরা? 35,000 crores দরকার, পেয়েছি কত? 2,250 crores, 2,250 কোটি। কোথায় গেল? বাজেটে তো একটা মেনশনও শুনলাম না আমফানের। এবারে আমি আসছি ট্যাক্স ডেভলিউশন, তৃতীয় প্রশ্ন। আপনারা শুনে অবাক হবেন, এখান থেকে যে ট্যাক্স তুলে নিয়ে যায় কেন্দ্রীয় সরকার, তার 41% রাজ্যকে ফেরত দেয়, সেটাকে বলে ট্যাক্স ডেভলিউশন। এই বছরে আমাদের ট্যাক্স ডেভলিউশন পাওয়া উচিত ছিল 58,962 কোটি, 58,962 কোটি, 58,962 crores।
ডিসেম্বর অবধি ইন দিস ফিনান্সিয়াল ইয়ার, ডিসেম্বর অবধি আমাদের পাওয়া উচিত ছিল 37,904। পেয়েছি কত আমরা? 27,943। নম্বরগুলো ভুলে যান। স্পষ্ট কথা হচ্ছে, ডেভলিউশন যেটা আমাদের অধিকার, কনস্টিটিউশনাল রাইট, সেখানে পশ্চিমবঙ্গ ডিসেম্বর অবধি 10,000 কোটি পেল না। কোথায় তার বাজেটের প্রতিচ্ছবি? কোথায় তার রিয়াকশন? এই শুধু আমাদের স্টেট নয়, আমাদের রাজ্য নয়, সব এই যে ফেডারেলিজমকে যে আন্ডারমাইন করা হচ্ছে, তার উদাহরণ দিচ্ছি আপনাকে। 10,000 কোটি ডেভলিউশন আমরা ডিসেম্বর অবধি পাইনি। কে দেবে সেটা? এটা আমাদের কনস্টিটিউশনাল অধিকার, সংবিধানে আছে। ফিনান্স কমিশনের ডাইরেক্টিভ। Why you have not allocated that? Why you have not made a statement? Yes, I will clear all the devolutions because that is the constitutional right of the states. নেই। এরপরে আসছি, দেখলাম, অবাক হয়ে গেলাম, হঠাৎ ঘুম ভেঙেছে, পশ্চিমবঙ্গে নাকি রাস্তা তৈরি করবেন। কত 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 কিলোমিটার রাস্তা তৈরি করবেন? 625 কিলোমিটার। হ্যাঁ, ড্রাম বাজছে। আসামে করবেন, তামিলনাড়ুতে করবেন। কেন? এতদিন ঘুমোচ্ছিলেন, সামনে ভোট এসেছে। ঠিক আছে, 625 কিলোমিটার আপনি করবেন, ভালো। কিন্তু আপনি কি জানেন যে পশ্চিমবঙ্গ এই 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 39,700 কিলোমিটার আগে হয়েছিল। 2011-তে রাস্তা হয়েছিল, গ্রামের রাস্তা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কত রাস্তা করেছি জানেন? ইউ ডোন্ট নো? 88,841। 88,841 kilometers of rural roads পশ্চিমবঙ্গ তৈরি করেছে। তোমরা ছিলে কোথায়? ঘুমোচ্ছিলে? হঠাৎ ঘুম ভেঙে গেছে, 625 কিলোমিটার রাস্তা তৈরি করবো। এবারে আসছি আমি রাস্তায়, গ্রামের রাস্তা নয়, হাইওয়ে, স্টেট রোডস। এতে আপনারা শুনে খুশি হবেন যে রাজ্য 5,111 কিলোমিটার, 5,111 কিলোমিটার অলরেডি তৈরি করেছে, and 1,165 কিলোমিটার এখন চলছে কাজ। হঠাৎ ঘুম ভেঙেছে, 625 কিলোমিটার নাকি রাস্তা করবেন। Where were you? It is government of India which said West Bengal is number one in road construction. 88,848 kilometers of rural roads, 5,111 kilometers of highways and other roads. Therefore, it is very important to understand the বিভ্রান্তি যে আমি বলেছি, এটা বিভ্রান্তি থেকেও খারাপ। কেন? এটা ভোটের দিকে চেয়ে 625 কিলোমিটার রাস্তা পশ্চিমবঙ্গে তারা তৈরি করবে। এতদিন কোথায় ছিলেন? ঘুমোচ্ছিলেন। যখন এই পশ্চিমবঙ্গ সেই রাস্তা তৈরি করে যাচ্ছে, আমাদের অ্যাওয়ার্ড দিয়ে দিচ্ছে, বেস্ট পারফরমেন্স। হঠাৎ জেগে উঠছে। কেন? দেখানোর জন্য। আসামেও তাই দেখলাম, কর্ণাটকেও তাই দেখলাম, নট অনলি বেঙ্গল। ওয়াই? 3টে রাজ্যে এখানে ইলেকশন আছে। এবারে আমি আসতে চাই একটু ডিটেলে যে কোথায় কি আপনার কোথায় কি মুভমেন্ট হচ্ছে। আমি সোজা চলে যেতে চাই যে সাধারণ মানুষের জন্য কি করা হয়েছে। কৃষকদের জন্য, আই ওয়ান্ট টু কাম টু দি এগ্রিকালচার সেক্টর। কৃষকদের জন্য 0 এমএসপি গ্যারেন্টি দেয়া হলো না। তার জায়গায় কি এলো? মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আপনাদের বলেছেন, অ্যাগ্রি ইনফ্রাস্ট্রাকচার সেস বসিয়ে দেওয়া হলো। আমাদের বিরুদ্ধে মুভমেন্ট করবে? দেখাচ্ছি। অ্যাগ্রি ইনফ্রাস্ট্রাকচার সেস বসিয়ে দেওয়া হলো। অ্যাগ্রি পেট্রোল এন্ড ডিজেলের উপরে সেস বসিয়ে দেওয়া হলো। সো আপনি যদি একটা পাম্প চালান আপনার জমিতে জল তোলার জন্য, আপনি যদি পেট্রোল ব্যবহার করেন 2.5 টাকা সেস, আর যদি ডিজেল ব্যবহার করেন 4 টাকা সেস লাগিয়ে দেওয়া হয়। কোথায় সেই গ্রামীণ বিকাশের পরিপ্রেক্ষটা খুঁজে পেলাম না।
এবং আমি ডিটেল সমস্ত নোট করেছি, আমি অবাক হয়ে যাচ্ছি। কি বলা হচ্ছে, এত টাকা আমরা গভর্নমেন্ট পেড, এত 2013-তে এত, 2019-20-তে এত, 2020-21-এ এত বলার জন্য। That's a duty of the central government. নতুন কি প্রজেক্ট আছে দেখান আমাকে। এগ্রিকালচারে ক্রেডিট দেবেন 16,000.5 লক্ষ কোটি, 16,000.5 লাখ crore বলছেন। আগের বছরে কত দিয়েছিলেন? অলমোস্ট দ্য সেম অ্যামাউন্ট। কি বিশাল বাড়লো কোথায়? অন্তত 15.5 লক্ষ কোটির কথা আপনারা বলেছিলেন, কিছুই বাড়েনি। এমএসএম, দ্বিতীয় হচ্ছে ছোট ক্ষুদ্র ব্যবসা, সেক্ষেত্রে কি হয়েছে? নো মেনশন অফ এমএসএমই। তার কারণ এটা নাকি আগে বলা হয়েছিল, সেটা এখন বলা হবে না। এমএসএমই এর জন্য 15,700 কোটি অ্যালোকেশনের কথা বলেছেন, which is nothing new. There is no initiative. ছোট ব্যবসার জন্য, ক্ষুদ্র ব্যবসার জন্য আমরা কি করবো? নতুন ধারণা কি বাজেটে? নতুন চিন্তা কি? আগে কি করেছেন? ব্যাংকের থেকে লোন নেওয়ার জন্য ব্যবস্থা করেছেন, সেও হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না। পশ্চিমবঙ্গ লড়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের ব্যাংকে এসএলবিসির মাধ্যমে আমরা প্রত্যেক সপ্তাহে মিটিং করে চেষ্টা করছি, কিন্তু নতুন দিশা কোথায়? তারা সবচেয়ে বেশি মার খেয়েছেন, তারা ডিমনিটাইজেশনে মার খেয়েছেন, ভেঙে গেছে। সুরাতে 1 লক্ষ পাওয়ার লুম ভেঙে বিক্রি করে স্ক্র্যাপ করে দেওয়া হয়েছিল আফটার ডিমনিটাইজেশন, অ্যাকর্ডিং টু গুজরাট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। তারা দ্বিতীয়বার মার খেলো জিএসটির আনপ্রিপেয়ার্ড জিএসটি, তৃতীয়বার মার খেলো ওই 4 ঘন্টার মধ্যে লকডাউন। আচ্ছা, আপনারা কি জানেন পৃথিবীতে পর্তুগাল, স্পেন, ইটালিতে যে লকডাউন হয়েছিল, মিনিমাম 2 দিন সময় দেওয়া হয়েছিল যাতে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে যেতে পারে। এখানে 4 ঘন্টার সময়। সে করুণ দৃশ্য আপনারা তো দেখেছেন, আমি রিপিট করতে চাই না। এমএসএমই, no new innovation. Agriculture, you put a cess. Credit, more or less acceptable, normal, nothing, no initiative. SC/STর ক্ষেত্রে একলব্য স্কুল শুনলাম, এবং আপনার ছাত্রদের জন্য স্কলারশিপ is already there. Where is the new initiative? তার মানে কি দাঁড়াচ্ছে? গরিব মানুষের ক্ষেত্রে যেখানে আমরা আলোচনা করছি, সেখানে যদি আসি, তাহলে কার জন্য বাজেটকে কি করেছি? কৃষকদের শেষ বসিয়ে দেওয়া হলো। নাথিং নিউ, নাথিং, নো এমএসপি গ্যারান্টি। এমএসএমইর জন্য নো ইনোভেশন। আনঅর্গানাইজড এন্ড ইনফর্মাল সেক্টর সবচেয়ে বেশি মার খেয়েছে অসংগঠিত ব্যবসা। প্রথমে তারা ডিমনিটাইজেশনে মার খেলো, কেন? তারা ক্যাশ ব্যবহার করত, তারা আবার মাথা চেড়ে উঠলো। 7 মাসের মধ্যে জিএসটির ধাক্কা এলো, সেখান থেকে আমরা বের করিয়ে নিলাম। আমরা আনঅর্গানাইজ সেক্টর, ছোটদের আমরা বের করে নিয়েছিলাম জিএসটি থেকে, দিতে হবে না জিএসটি। কিন্তু এর ক্ষেত্রে, এই লকডাউনের ক্ষেত্রে সবচেয়ে সিরিয়াসলি এফেক্টেড হচ্ছে অসংগঠিত সেক্টর, আনঅর্গানাইজড and informal sector. 93% of employment in India is provided by them. Budget-এ একটা mention নেই। It is shocking, as though they don't exist, faceless. 93% of India's employment is given by them. 40% of the GDP is probably produced by them. We don't know a number, but close to that maybe. No mention in the budget. Budget-এ কোনো mention নেই। তার মানে কৃষকদের প্রতি শেষ বসিয়ে দেওয়া হলো। Nothing of clarity other than the cess being put on them. MSME, no new thinking. Unorganized sector and informal sector, zero. Not even a mention. তার মানে কি দাঁড়াচ্ছে? এবারে আমি লাস্টে এসে যাচ্ছি, যে এই পরিপ্রেক্ষিতে আমরা কি দেখতে পাচ্ছি। ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হচ্ছে, অনেকদিন থেকে বলা হচ্ছে, আজ নতুন করে কিছু বলা হচ্ছে না। সে সম্বন্ধে একটু বলি। যদি ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আপনি, রাস্তা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার। রাস্তা, যে আমার নিজের কনস্টিটিউয়েন্সি যে আমি রাস্তা করেছি, কংক্রিট রাস্তা করেছি, অন্যরকম রাস্তা, সঙ্গে সঙ্গে নতুন বাজার, নতুন ব্যবসা এগিয়ে আসে।
রাস্তার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে শিখুন। যা পশ্চিমবঙ্গ করেছে আজ, তার চিন্তা করছে কেন্দ্রীয় সরকার আসছে দিনে। যা করেছে আমরা তার থেকে শিখুন। 625 কিলোমিটারের রাস্তা করবেন কেন? ভোট সামনে আছে। আসামে তাই, কর্ণাটকে, তামিলনাড়ুতে তাই, অন্য রাজ্যে নেই কেন? সেখানে ভোট নেই। ভেরি স্যাড। The union budget will only be directing itself to states যেখানে ভোট আছে, তাও 625 কিলোমিটারের রাস্তা। সেহেতু আমার মূল বক্তব্য হচ্ছে, একদিকে এইবারে প্রথমবার বাজেটে প্রাইভেটাইজেশন কথাটা ব্যবহার করতে বাধ্য হলেন। এতদিন লুকিয়ে প্রাইভেটাইজেশনটাকে অন্য কোনো শব্দের মাধ্যমে চালাচ্ছিল। এবারে প্রাইভেটাইজেশনের কথা বলা হলো। লাইফ ইন্স্যুরেন্স ইজ ইন থ্রেট। ইন্স্যুরেন্স কোম্পানিজ এর 49% 74% করে দেয়। আমি জানতে চাইবো যে প্রাইভেট ব্যাংকস যারা আজকে ফাংশন করে ভারতবর্ষে, আপনারা কি জানেন যে তাদের equity holding, huge proportion is foreign equity holding, not even India. আপনারা একটু স্টাডি করে দেখুন প্রাইভেট ব্যাংকস, আমি পিএসইউর কথা বলছি না। এখন কি করবেন আপনি? পিএসইউ গুলোকে, দুটি পিএসইউ, বড় পিএসইউ কে আপনি প্রাইভেটাইজ করবেন, বিশ্বের বড় বড় কোম্পানিরা এসে যাবে, আর ভারতবর্ষের খুব বড় লোক, অনেকে অনেক বড় লোক হয়ে গেছে, তারা এসে যাবে। So the question is, non-performing assets of PSU banks, সেটাকে ঠিক করুন। কত ক্যাপিটালাইজ করেছেন? বাজেটে আছে 20,000 কোটি ক্যাপিটালাইজেশন। অবাক! রিজার্ভ ব্যাংক বলছে 1 লক্ষ কোটির মিনিমাম ক্যাপিটালাইজেশন দরকার। কেন অনলি 20,000? আস্তে আস্তে তাদের শুকিয়ে মারতে হবে, তারা গুটিয়ে নেবে, তারপরে তাদের একটা একটা করে প্রাইভেটাইজ করে দেওয়া। ইজ দিস হোয়াট ইউ থিঙ্ক? টেল আস। যদি তাই মনে হয় বলুন যে আমি বললে অনলি 20,000 দিয়েছি, তারপর আমাদের চাই যেন গুটিয়ে নেবে। It is very sad. When Reserve Bank is saying 1 lakh crores, let us at least deal with it. 20,000 আর দুটো ব্যাংক প্রাইভেটাইজড, এবারে আরো 4টে হবে। আর অদ্ভুত হচ্ছে, প্রাইভেট ব্যাংকস অফ ইন্ডিয়া are today not owned by Indians in terms of equity proportion. বিশ্বের বড় বড় কোম্পানিরা এসে আমাদের ব্যাংকেরা, ব্যাংকিং ইজ a very sensitive area in a country, যার জন্য ফিনান্সিয়াল কোল্যাপস হয়েছিল 2008-এ because of the mistakes made by banks, যাকে আপনার আমেরিকান সরকারকে $1 ট্রিলিয়ন দিয়ে বাঁচাতে হয়েছিল। কেন? তারা সাধারণ মানুষ তাতে যুক্ত থাকে। আপনি ধার নিয়েছেন বাড়ির জন্য, আপনি ধার নিয়েছেন গাড়ির জন্য, সব রকমের ছোট ব্যবসা ধার নিচ্ছে। সাবধানে এগোতে হবে, এক্সপিরিয়েন্স নিয়ে দেখতে হবে, দিশাহারা, বিভ্রাট। সেহেতু আমি ওভারঅল বলতে চাই, অনেক উদাহরণ দিতে পারি, আমি আজকে দেব না। ইনফ্রাস্ট্রাকচার বলছেন, পশ্চিমবঙ্গ থেকে শিখুন। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? 88,000 কিলোমিটারের বেশি রাস্তা তৈরি হয়েছে গ্রামে। 5,111 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে as highways, and 1,000 plus is now under construction. আর আপনি এখানে এসে বলছেন আমি দেবো ইনফ্রাস্ট্রাকচার। ইমপ্লিমেন্টেশন হবে না, শুধু মুখের কথা, ভাওতা। আমরা বছরের পর বছর দেখছি, ইট উইল নট হ্যাপেন। তুলে নিলেন কোনটা? 3টে রাজ্য যেখানে ইলেকশন আছে, 625 কিলোমিটার। আসুন পাঞ্জালোরে দেখান, 88,000 কিলোমিটার করা হয়েছে 10 বছরে। 5,111 কিলোমিটার করা হয়েছে হাইওয়ে। আছে শক্তি? সে তো আমি বলবো, ভিশন of the budget should have been demand stimulation, যেটাকে বলে কেনজিয়ান স্টিমুলেশন। সারা পৃথিবী করছে, আপনি কি ফলো করছেন? সেজ ল। আমি লিখেছি চিঠিতে মাননীয় ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার, উনি বুঝেছেন কিনা আমি জানি না। সেজ ল বলে সাপ্লাই ক্রিয়েটস ইটস অন ডিমান্ড। সেটা কখন হয়? যখন বিজনেস সাইকেল হয়, নট ইন গ্রেট ডিপ্রেশন। আমেরিকা যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল, তারা কি করেছিল?
কেনজিয়ান স্টিমুলেশন করেছিল। এমনকি রুজভেল্ট বলেছিলেন, আমি চাই মানুষ গর্ত খুঁড়বে, হাতে টাকা পাবে, আবার সেই গর্তর মাটি ভরাবে, আবার হাতে টাকা পাবে, তাতেও দ্যাট ইজ অলসো ওকে। Because it gives your money to the hands of the people, they will come back with demand. সেহেতু দুঃখের বিষয় হচ্ছে দিশা নেই, বিভ্রান্তি, আর তার তলায় লুকিয়ে আছে কোন রকমে যে পুঁজি আছে রাজ্যের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে, সেই পুঁজিগুলো কি করে বিক্রি করে দেওয়া যায়। তার থেকে তো দেশ চলে না। আমি একটা শুধু ডেটা দিয়ে শেষ করতে চাই, আপনারা শুনে হয়তো অবাক হবেন। আপনারা যদি ইনফ্রাস্ট্রাকচার তুলনা করেন পশ্চিমবঙ্গ আর গুজরাট, তখন দেখতে পাবেন, আজকে ডেটাটা দেব না, লেটেস্ট কেন্দ্রীয় সরকারের হেলথের উপরে যে স্টাডি হয়েছে, সেখান থেকে আমি খুঁজে পেয়ে অবাক হয়ে গেছি। আমরা যা করেছি, অনেক বড় লোক রাজ্য গুজরাট, কিন্তু মানুষের হেলথের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়ে আহেড। আরেকদিন সে নিয়ে আলোচনা করব। I'll close by saying ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রোথ কি হয়েছে? -9.4%, -9.4%, according to Government of India 2020-21। সেই ম্যানুফ্যাকচারিংকে স্টিমুলেট করতে কি করতে হবে? You have to directly fund MSMEs, নেই, ক্রেডিটের থ্রু দিয়ে, সাপ্লাই সাইড। সেহেতু আমি এইটা বলে শেষ করতে চাই, ম্যাক্রো ইকোনমিক পরিপ্রেক্ষটা যদি নেন, বাজেটের মধ্যে বিভ্রান্তি এবং দিশাহীন। আমি ইংরেজিতে একটু বলবো, কেউ কেউ আছেন নাকি ইংরেজিতে চান? আমি 5 মিনিট বলে দিই। Yes sir, please go ahead in English sir. So fundamentally this is a budget that is not only visionless, it is confused. The only clarity in the budget lies in how to sell off government's resources, and as a result, statistics is showing inequality in India has rapidly increased. And the rich, during COVID, many rich people have become richer. Middle class neglected. They don't appear in the budget. They don't focus in the budget with clarity. Poor are in terrible shape. Why? Formal, informal, and unorganized sector, not a mention in the budget. 93% of employment, 40% GDP, no mention. Small and medium enterprises, nothing innovative. Earlier, the whole idea was to give credit through banks, supply side, which Mr. Trump was trying to do. Not demand side, not Keynesian stimulation. Nay. So, as far as infrastructure, there are a lot of infrastructure, big talk in the budget. But please come and learn from West Bengal. Under Mamata Bandyopadhyay's leadership, the amount 88,000 kilometers of rural roads have been constructed. 88,000 kilometers. In terms of highways and state roads, 5,111 kilometers have been constructed. So 88,841 kilometers to be accurate. Rural roads, record in India, and central government has given us the highest award for that. Recognized. State roads, 5,111 kilometers has already completed, and 1,165 kilometers are under construction today. That's the biggest part of infrastructure in any development model. And what have you done? You come and said, I will build 625 kilometers of roads in Bengal. Even if it was to be 1,000 kilometers, why have you woken up today? Why didn't you do this before? Answer is simple. 3 states have been picked: Karnataka, Assam, and West Bengal. Why? What is common between the 3? Elections around the corner. Now, I can understand politics requires responding to political situation. But this is unbelievable. Learn from us. 88,000
841 kilometers rural roads constructed. 5,111 kilometers of highways and state roads constructed. 1,165 under construction. And you're telling us that you will come and build 625 kilometers. Now, as far as disinvestment is concerned, that has been given up now. Now the word being used is privatization. And what are you privatizing? I would like to take a quick look at the privatization idea. Well, rail under some kind of privatization model. Airports openly privatized, 6 of them recently. Big airports, Bombay, and etc. Budget announces 7 ports under PPP. I have a suspicion it's not PPP. It'll soon be sold. Major ports. I'm not talking minor ports which are under the states. Insurance. LIC process has started. The IPOs of LIC probably will be sold first. And then an insurance, as you know, in the budget, 49% equity has been raised to 74%. Therefore, the indications are very clear. Banks, 2 banks will be privatized. Who are they? Is your money in that bank? I don't know. Are you aware that the private banks of India, many of them, are equities controlled by foreign financial institutions? Now you're going to push these PSUs into a new situation. 2 already said to be privatized. 23 private sector units under privatization. Of course, Air India and other oil companies. And what have you done for the farmers? Nothing. You have put a cess on agricultural infrastructure cess and petrol and diesel cess for agriculture only. Let me just add one more thing, jata Bangladesh shunche ekটু আপনাদেরও বলি. Cess যেই করে, the minute you do cess in the central government, you do not have to give that money to the states because they are not a part of devolution. I want to give you the figure. From 2.5% of cess and surcharge in the budgets of India, this government, starting in 2014, has now, according to Reserve Bank of India, and looking at and other studies, it will be 16% will be cesses and surcharge of the gross revenue collected. Of the gross revenue collected, 16% will be cess and surcharge. And this is another cess, the agriculture cess. And what does that mean? It means this 16% will not go to the states. So 41% of that 16%, if it was a tax, would have gone to the state. But if it is cess, it will not go to the states. So there is some intent there. Keep on putting cesses and surcharges. So the federalist character of Indian financial and fiscal health will be undermined. I want to know, and by the way, I've written this to the Union Finance Minister, that please do not keep on increasing cesses and surcharges. If taxation is to be used, we get 41%. But if you put a cess and surcharge, we don't. We don't want the agriculture cess. When farmers are agitating, we have passed a formal position in our legislative assembly against the 3 bills. What have you done for the farmers? Nothing. I want to also add that for health, there's a big hue and cry. Oh, for health, huge thing, 64,000 crores. But after that 64,000 crores, you'll hear the small voice, in a small voice, over 6 years. Now, why in West Bengal, we have spent 4,000 crores on COVID, you have only given us 279 crores. And the specific fund of the center, which helps in disaster, has remained exactly the same as last year. You have not increased it. You've allowed from 35% to 50%, but you've not increased the budget. So 4,000 crores we have state has spent and you've given 279. It's shameful. For COVID, for Amphan, 35,000 crores of damage. You have given 2,200 crores. Wouldn't have they been reflected in the budget? No.
And the most dangerous is a constitutional right that the state has, which relates to they're giving us 41% of the taxes they collect. Devolution, as I indicated, 58,000 crores is what state should get this year, state of West Bengal. Up to December, there's a shortfall of 10,000 crores. Now, where am I going to bring the 10,000 crores shortfall? Because my budget had projected this 10,000 and accordingly, various schemes have been run. So I have to fund 10,000 crores if you don't give it. Where is the mention of that in the budget saying, yes, we will keep to our devolution commitments as per the Finance Commission of India? It is not there. At least a word of commitment that, yes, we will live up to that. That means there's an undercutting of federalist polity of India by these kinds of methods. So don't pay the devolution, which is their principal right. Increase cesses and surcharges wherever possible, including normal petrol and diesel consumption, so that states will not get it. So how will the state finances survive? So it is my humble submission that the budget does not have clarity of vision, is confused. Only clarity is sell off the family silver. So you start with rail, then you go to port, then you go to banks, then you go to LIC, then you go to airports. Wherever possible, you just sell them off. That's not the way, that's not a vision. So it is my submission to you. This is a budget. A lot of expectations are there all over the country. But what really happened, what they are calling infrastructure, big deal infrastructure. Come and learn from West Bengal what in 10 years we've been able to do. And then you say, okay, we have learned from that. This is what we'll give you. Give you nothing. 625 kilometers of road woken up because of the electoral process. Health sector, 64,000 crores, huge hullabaloo, quietly over 6 years. Now, what is the breakdown of that? I am repeating to you, I said to Union Finance Minister, and she responded in the GST meeting, it is the states which are fighting COVID today in India. They are the ones who are fighting at the ground level, she said. Honorable Union Finance Minister said it is states which is fighting. If states is fighting, why don't you allocate resources to the states? We have spent 4,000 crores and you've given us 279 crores. So is this a vision? It's budget with a vision, budget with a big understanding of constitution in terms of the federalist polity of India? No. So there is it is terribly disappointing. And during the COVID period, those who are super rich, it seems from the data that the media presents to us, they have become richer. There's nothing with the middle class in the and the poor, unorganized sector, informal sector, small and medium enterprises. No mention of the informal sector. So I briefly tried to sum up the trust that I've made in Bangla. Thank you, Dr. Mitra. Yes. Derek here. Thank you so much. Yes, Derek. Right. Thank you so much. You could take a couple of questions, maybe 1 or 2 questions if any of our friends in the media have, Sure. or we can end this press conference now where you give us details in Bangla and in English. We appreciate that. There are no questions, so we will, if there are any questions, no? Okay, great. Thank you, Dr. Mitra. Thank Good you very afternoon. much. Thank you, and thank you all Thank our you. friends in the media. Thank you for joining us.